আসসালামু আলাইকুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নতুন একটি টিউটোরিয়াল সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রিকোয়ারমেন্টস। সো এই টপিকে আমরা কি করতে যাচ্ছি? এই লেকচারে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো কি হতে পারে, রিকোয়ারমেন্টস গুলো কিভাবে বের করতে পারবো এবং অ্যাপ্লাই করতে পারবো, এগুলো আমরা ডিসকাস করব। সো শুরু করা যাক। সো এখন আসতেছি যে সফটওয়্যারের রিকোয়ারমেন্টের ডেফিনেশন কি হতে পারে। স্ট্যান্ডার্ড গ্লোসারি অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ANSI এবং EEE স্ট্যান্ডার্ডের ডেফিনেশন অনুযায়ী সফটওয়্যার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা প্রিকন্ডিশন বা কন্ডিশন অর ক্যাপাবিলিটি needed by a user to solve a problem or achieve an objective। তার মানে হচ্ছে যে আমার একটা সফটওয়্যার বানাতে হলে আমাকে কিছু সফটওয়্যার বানানোর কিছু প্রিকন্ডিশন দিয়ে দেয় ইউজার, এবং সেই প্রিকন্ডিশন গুলাকেই আমরা রিকোয়ারমেন্ট বলতেছি। এখন সেই রিকোয়ারমেন্ট গুলাই আমাকে সফটওয়্যার বানাতে হলে সলভ করতে হবে। সেকেন্ড যে ডেফিনিশন বলছে সেই ডেফিনিশনটা হচ্ছে data structures that enable the program to adequately manipulate information। সো রিকোয়ারমেন্ট কিছু থাকবে, সেই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করলেই সফটওয়্যারের ইনফরমেশন ম্যানিপুলেশন সাকসেসফুলি কমপ্লিট হবে। সো এটাও একটা রিকোয়ারমেন্টের ডেফিনিশন। থার্ড যেটা বলছে যে ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ আ কন্ডিশন অর ক্যাপাবিলিটি অ্যাজ ইন ওয়ান অর টু যাই করছি আমরা সেটার একটা ডকুমেন্টেশন যদি থাকে তাহলে আমরা বলবো যে আমার সফটওয়্যারের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। এখন যদি আমরা সোজা বাংলায় সফটওয়্যারের ডেফিনিশন কি সেটা বলতে চাই, তাহলে সফটওয়্যারের যে রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে যে that convey the expectations of user from the software product। তার মানে আমরা একটা সফটওয়্যার প্রোডাক্ট যেটা ডেভেলপ করব, সেই ডেভেলপ প্রোডাক্টটা আসলে একটা ইউজারের এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটাই আমরা ফুলফিল করতে পারলেই আমাদের সফটওয়্যারের রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন রিকোয়ারমেন্ট নিয়ে ডিসকাস করার সময় লাস্ট ক্লাসে আমরা সফটওয়্যার ক্রাইসিস নিয়ে ডিসকাস করছিলাম। বলছিলাম যে একটা ব্যাংক রবারি হয়েছে 2016-তে, কিভাবে কি হয়েছে এটা ডিসকাস করছিলাম লাস্ট স্লাইডে। যারা মিস করছেন তারা ইউটিউব ভিডিও লিংক দেওয়া আছে, দেখতে পারেন। এখন এরকম সফটওয়্যার ক্রাইসিস কেন হয়? এইসব সফটওয়্যার ক্রাইসিস এর মূল কারণটা হচ্ছে গ্লাসেস ল দ্বারা বোঝানো যায়। সেই লটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডেফিসিয়েন্সিস আর দ্য প্রাইম সোর্স অফ প্রজেক্ট ফেইলিয়ার্স। সো ম্যাক্সিমাম প্রজেক্ট যেগুলো ফেল করে সেগুলা মেইন কারণ হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো তারা ভালোভাবে অ্যানালাইজ করতে পারে না। এখন আসতেছি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর ডেফিনিশন কি হতে পারে। সো সিমিলারলি স্ট্যান্ডার্ড গ্লোসারি অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি ANSI IEEE ডেফিনিশন হচ্ছে যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হচ্ছে একটা প্রসেস, দ্য প্রসেস অফ স্টাডিং ইউজার নিডস, ইউজারের নিডস গুলা স্টাডি করার একটা প্রসেস, এবং একই সময়ে ওই স্টাডি করার মাধ্যমে আমরা হার্ডওয়্যার বা সফটওয়্যার বা সিস্টেমের কি কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলা বের করতে থাকবো। আরেকটা ডেফিনিশন কি, দ্য প্রসেস অফ স্টাডিং অ্যান্ড রিফাইনিং দ্য সিস্টেম, দ্য হার্ডওয়্যার সফটওয়্যার রিকোয়ারমেন্টস। সো স্টাডি করতে করতে আমরা যে এক্সিস্টিং সিস্টেম আছে সেটাকে আমি রিফাইন করে আরো বেটার করার পদ্ধতিটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস দুইটা স্টেপে বা দুইটা ফেজে আমরা অ্যাড করতে পারি। একটা হচ্ছে অ্যানালাইসিস করা, মানে নিজে খুঁজে খুঁজে বের করা, আর একটা হচ্ছে ডিজাইনের মাধ্যমে রিকোয়ারমেন্টটা বের করা। সো both analysis and design is gathered to gather all the requirements। শুধু অ্যানালাইসিস করে আমরা সব রিকোয়ারমেন্ট পাই না, শুধু ডিজাইন করেও সব রিকোয়ারমেন্ট পাই না। দুইটাই একসাথে যদি কাজ করি তাহলে আমি ফাইনালি সব রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারবো। সো অ্যানালাইসিসে আমরা কি করি? অ্যানালাইসিসে আমরা সফটওয়্যারের ফাংশনালিটি বা প্রপার্টি বের করার চেষ্টা করি। সো অ্যানালাইসিস টেলস আস অ্যাবাউট হোয়াট দ্য সফটওয়্যার শুড ডু। আর ডিজাইনে কি করি? ডিজাইনে হচ্ছে যে হাউ দ্য সফটওয়্যার ইজ ডুইং এটা বের করার চেষ্টা করি। সো ডিজাইন টেলস আস অ্যাবাউট হাউ দ্য সফটওয়্যার ইজ ডুইং ইটস ওয়ার্ক।
So both analysis and design both are required for gathering all the requirements of a software. এখন what are the topics in requirement analysis? আমরা যে requirement analysis করব, requirement analysis এর জন্য আমাদের টপিক বের করতে হবে কি কি পয়েন্ট গুলো আমরা কভার করলে আমরা রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারি। সবার প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ স্টেক হোল্ডার্স। এটা বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে স্টেক হোল্ডার্স বলতে মেইনলি সফটওয়্যারের ইউজার হতে পারে বা সফটওয়্যারের মালিক, বা যেটা বাংলায় যেটা বলে। এইটা করার পরে যারা সফটওয়্যারের ইউজার বা সফটওয়্যার মালিক তাদেরকে আইডেন্টিফাই করার পরে আমাকে কি করতে হবে, ইলাইসিটেশন অফ রিকোয়ারমেন্টস। সো সফটওয়্যারের রিকোয়ারমেন্টস গুলো আমাকে খুঁজে বের করতে হবে, ইলিসিট রিকোয়ারমেন্টস যেটা আমরা বলতেছি। বাংলা ইলিসিট বলতে আমরা বুঝাইতেছি যে বের করা। তারপরে এটা করার পরে আমাকে ওইখান থেকে অনেকগুলো রিকোয়ারমেন্ট আসবে, কোনটা কোনটা আমার দরকার আমার সফটওয়্যারের ফাংশনালিটি কমপ্লিট করার জন্য সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আমাকে একটা প্রোটোটাইপ বা ডিজাইন ডেভেলপ করতে হবে। এই প্রোটোটাইপটা আমরা আমাদের স্টেক হোল্ডার বা ইউজারকে দেখাবো। ইউজার দেখায় যদি ইউজারের যা চাইছে সেই ডিমান্ড যদি ফুলফিল হয়, তারপরে আমি এই প্রোটোটাইপের আন্ডারে আমার কোডিং বা আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করব। So 4 steps. What are the steps? Identifying the stakeholders, then elicit requirements, then identify the requirements, then building the prototypes. আচ্ছা, এখন আমি এই কয়টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট ইলাবোরেটলি ডিসকাস করব। প্রথম পয়েন্টটা কি, আইডেন্টিফিকেশন অফ স্টেক হোল্ডার্স। সো হু ইজ আ স্টেক হোল্ডার? স্টেক হোল্ডার বলতে আমরা বুঝাচ্ছি যে ইট ক্যান বি সাম পারসন or a single person or some organization or multiple organization, those have a valid interest in the system or a software or are affected directly and indirectly by the system. এখন ফর এক্সাম্পল যদি এক্সাম্পল দেই তাহলে বলতে পারি যে নাসা তাদের স্পেস এক্স যে রকেট গুলা ডেভেলপ করার চেষ্টা করতেছে, কার কাছ থেকে ডেভেলপ করার চেষ্টা করতেছে? ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি থেকে তারা রকেট বানায় তাদের কাজের জন্য সেই রকেট গুলো ইউজ করতেছে। সো নাসা হ্যাভ আ ভ্যালিড ইন্টারেস্ট ইন দ্য প্রজেক্টস অফ স্পেস এক্স। সো এখানে স্টেক হোল্ডার কে? স্টেক হোল্ডার হচ্ছে নাসা। আর কারা সফটওয়্যারটা বিল্ড করতেছে বা প্রোডাক্ট বিল্ড করতেছে? প্রোডাক্ট বিল্ড করতেছে হচ্ছে স্পেস এক্স। আচ্ছা, এখন who are affected directly and indirectly by the system? ঠিক আছে, এখন এইখানে আরেকটা যদি বলি যে আমার বাঙালিরা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি স্পেসএক্স কি করলো বা না করলো, ইনডিরেক্টলি ডিরেক্টলি অতটা ইফেক্টেড হচ্ছে না। কখন হচ্ছে? যখন ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট দেওয়া হচ্ছে তখনই ইফেক্ট, বাংলাদেশের মানুষরা ওইটা দিয়ে কোনো সার্ভিস নিতে পারবে, তখন ইনডিরেক্টলি তারা এফেক্টেড হচ্ছে। সো বলতে পারি যে বাংলাদেশের মানুষরাও স্পেস এক্স এর একটা কাস্টমার বা স্টেক হোল্ডার, বাট ইনডিরেক্টলি। ঠিক আছে, ডিরেক্টলি তাদের কোনো এফেক্ট আসতেছে না। ডিরেক্ট ইফেক্ট আসতেছে বাংলাদেশ গভর্নমেন্ট যদি যখন স্পেস এক্স এর একটা স্যাটেলাইট কিনে থাকে। সো এটাই একটা এক্সাম্পল। সো হু ক্যান বি আ স্টেক হোল্ডার। আবার আরেকটা যদি সিম্পল এক্সাম্পল দেই যে those who have valid interest in the system or a software, যদি গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থাকে তাহলে ধরেন হচ্ছে একটা বাংলাদেশি কোম্পানি ওই প্রজেক্টটা বিল্ড করতেছে। ঠিক আছে, সো ভ্যালিড ইন্টারেস্ট আছে গভর্নমেন্টের। এখন ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কারা কারা এফেক্টেড হবে? বাংলাদেশের যদি ওটার কোনো ন্যাশনাল প্রজেক্ট হয়, ধরেন ভোটার আইডি কার্ডের রেজিস্ট্রেশন, সো বাংলাদেশের সব যারা আছেন ন্যাশনাল আইডি হোল্ডার তারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ওটা দ্বারা এফেক্টেড হবে। সো মানে স্মলার ক্ষেত্রে স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট, কিন্তু বড় ক্ষেত্রে স্টেক হোল্ডার হচ্ছে পুরো বাংলাদেশের জনগণ। ঠিক আছে, আচ্ছা। সো আরেকটু ভাবে যদি ডিসকাস করি তাহলে স্টেক হোল্ডার্স ক্যান অলসো বি দা
অপারেটরস অফ দ্য সিস্টেম, ধরেন বিশাল একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের কিছু অপারেটর আছে, ওই সফটওয়্যারটা আমরা সবাই ইউজ করি না, কিছু মানুষ ইউজ করে, সো ওই অপারেটর গুলোও এটা স্টেক হোল্ডার বা ইউজার। আবার যারা এখান থেকে বেনিফিট পাইতেছে, ধরেন জনগণ বেনিফিট পাইতেছে, সো বেনিফ্যাক্টরও একটা স্টেক হোল্ডার, ইনডাইরেক্ট স্টেক হোল্ডার। তারপরে হচ্ছে ইনভলভ ইন প্রকিউরিং এনি গুডস ফ্রম দ্য সিস্টেম। এখন যারা যারা ওই সফটওয়্যার থেকে কোনো লাভ পাইতেছে বা ধরেন ওই কাজ হওয়ার জন্য কিছু টাকা পাইতেছে, তারাও একটা স্টেক হোল্ডার হতে পারে। এখন অর্গানাইজেশন, যদি গভর্নমেন্ট প্রজেক্ট হয়, গভর্নমেন্ট রেগুলেট করতেছে, সো রেগুলেট করলে সেও একটা স্টেক হোল্ডার। আর এর বিরুদ্ধে যারা আছে, ধরেন বিপরীত যে পার্টিগুলা বলতেছে যে এই সফটওয়্যার আমাদের দেশের জন্য লাগবে না, তারাও একটা স্টেক হোল্ডার, কারণ তারা অপোজ করতেছে দেখেই এই সফটওয়্যারটা আরো ইমপ্রুভ করার তারা চেষ্টা করতেছে যারা বানাচ্ছে। সো ঘুরে ফিরে বলতে গেলে একটা সফটওয়্যারের স্টেক হোল্ডার আসলে মোটামুটি সব জনগণই বলা যায়, কিন্তু আসলে অ্যাকচুয়াল যে স্টেক হোল্ডার সেটা হচ্ছে যে টাকার সাথে রিলেটেড, বা ওই সফটওয়্যার দ্বারা কোনো মানুষের ডিরেক্টলি যখন উপকার হয় তখন তাদেরকে বলছি ডিরেক্ট স্টেক হোল্ডার। আর ইনডিরেক্টলি সবার কাছেই একটা একটা না কিছু হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য আইডেন্টিফিকেশন অফ স্টেক হোল্ডার্স। এখন আমাদের সফটওয়্যার প্রজেক্ট বানাতে হলে আমরা স্টেক হোল্ডার কারা বুঝবো। ধরেন আমার সফটওয়্যার কোম্পানি, আমরা ওয়েব প্রজেক্ট ডেভেলপ করি। এখন ওয়েব প্রজেক্ট ডেভেলপ করতে আমাদের কাছে যেসব কাস্টমার আসবে ওয়েব প্রজেক্ট ডেভেলপ, ধরেন যে আমার একটা কুকিং ওয়েবসাইট বানায় দেন, কোন একটা মানুষ আপনার সফটওয়্যার কোম্পানিতে আসলো, ঠিক আছে, সো তখন হবে সেই লোকটা আপনার সফটওয়্যার প্রজেক্টের স্টেক হোল্ডার। সেই কুকিং ওয়েবসাইটটা কিন্তু হাজার হাজার মানুষ ইউজ করবে, ওই হাজার হাজার মানুষগুলো হবে ইনডাইরেক্ট স্টেক হোল্ডার, ঠিক আছে। ডিরেক্ট স্টেক হোল্ডার যে ওই সফটওয়্যার মালিক হবে সেটাই। সো আলটিমেটলি আইডেন্টিফিকেশন অফ স্টেক হোল্ডার্স, এই কয়টা জিনিসই। তারপর আসছে ইলিসিটেশন অফ রিকোয়ারমেন্টস। সো সেকেন্ড পয়েন্ট, রিকোয়ারমেন্টস গুলা খুঁজে বের করা। এখন ইলিসিটেশন অফ রিকোয়ারমেন্টস খুঁজে বের করা অনেক সোজা আমাদেরকে মনে হতে পারে, কেন? কারণ ফর এক্সাম্পল আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমার সফটওয়্যার কোম্পানি আছে, ওয়েবসাইট ডেভেলপ করি, আমার কাছে একটা লোক আসলো, লোক এসে বললো যে আমাকে একটা কুকিং ওয়েবসাইট বানায় দাও, ঠিক আছে। এইটা তো রিকোয়ারমেন্টস বের করা অনেক সোজা, কারণ ওই লোকটাকে জিজ্ঞেস করলে আমি সবকিছু বের করতে পারবো। কিন্তু আসলে কি তাই? না, আসলে হচ্ছে তা না। কারণ যে লোকটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছে বা মানে আপনার কোম্পানির কাছে আসছে, সেই লোকটা কিন্তু হয়তো ওয়েবসাইট রিলেটেড কোনো জ্ঞান নাই, ঠিক আছে, এমনও হইতে পারে। সো দ্য থিংস দ্যাট সাউন্ড সিম্পল মাইট বি কোয়াইট হার্ড। সো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দেশ বা বিদেশ বলেন, সবচেয়ে প্রবলেম ফেস করে হচ্ছে ইলিসিটেশন অফ রিকোয়ারমেন্টস এ। এখানে তাদেরকে তিনটা কাজ মূলত করতে হয়। যারা স্টেক হোল্ডার তাদেরকে ইন্টারভিউ নিতে হয়, যারা স্টেক হোল্ডার তাদেরকে ইন্টারভিউ যদি না নেই তাহলে কোশ্চেন করে আমরা রিকোয়ারমেন্টস গুলো বের করতে হয়, না হলে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন এর মাধ্যমে অনেকগুলা যদি ইউজার থাকে, সেই ইউজারের সাথে আমরা একটা বৈঠকে বসে আমরা রিকোয়ারমেন্টস গুলা বের করতে পারি, ঠিক আছে। এই তিনটা পয়েন্ট দ্বারাই আমরা ইলিসিটেশন করতে পারবো বা রিকোয়ারমেন্টস বের করতে পারবো। এখন আমি যা বললাম যে the things that look so simple are actually quite hard, এটা কেন? কারণ হচ্ছে যে যে ইউজার বা যে স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডার হয়তোবা হইতে পারে যে অনেক বিজি পারসন, সে আপনাকে কাজ দিয়েই চলে যাবে। আপনার প্রজেক্ট করার স্কোপ বা বাউন্ডারি সে কি কি চাইছে বা না চাইছে আপনি বের করা খুব কঠিন হবে। ধরেন আলটিমেটলি 5 মিনিট বা 10 মিনিট যদি পান, তাহলে একটা ইন্টারভিউ সেশন এর সব ইনফরমেশন বের করা সম্ভব না, বা কোশ্চেনারের মাধ্যমে সব ইনফরমেশন বের করা সম্ভব না, এই জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইনের মাধ্যমেও সম্ভব না। অনেকবার মিট করে অনেকবার কথা বলেই আসলে আমি স্কোপ বা বাউন্ডারি ডিটারমাইন করতে পারি, ঠিক আছে। এমনও হইতে পারে যে আপনি কোশ্চেন করছেন, ইউজার তার মন গড়া অ্যান্সার দিছে, কিন্তু পরে প্রজেক্ট বানানোর পরে
ইউজার বলতেছে যে আমি যেটা চাইছি সেটা না। প্রবলেমস অফ আন্ডারস্ট্যান্ডিং, আবার এমনও হইতে পারে যে আপনার যে স্টেক হোল্ডার সে অনেক কথা বলছে, আপনি নোট করছেন, নোট করে কিন্তু আপনার যেটা গুরুত্বপূর্ণ বা কথা যেটা বলছে সেটা বোঝেন নাই, এরকমও হইতে পারে। আবার এটাও হইতে পারে যে যে ইউজার ধরেন 1 বছরের একটা প্রজেক্ট 6 মাস আগে সে এমন চাইছিল, 6 মাস যাইতে না যাইতেই তার রিকোয়ারমেন্টস বা তার চাহিদা পুরোপুরি উল্টায় গেছে, ঠিক আছে। সো আপনি 6 মাসে যা কাজ করছেন সেই কাজগুলা সব বৃথা, ঠিক আছে। এই কারণে রিকোয়ারমেন্ট গুলাকে অনেক কেয়ার নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বানানোর চেষ্টা করে। ফর এক্সাম্পল কুকিং ওয়েবসাইট, যেটা আমি এক্সাম্পল দিছি সেটা অনেক ইজি। আরো সফিস্টিকেটেড সব কাজের জন্যই আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়। সো এই কারণে হচ্ছে ইলিসিটেশন যে পয়েন্টটা বললাম সেটা একটু ক্রিটিক্যাল, হার্ড বলবো না, একটু ক্রিটিক্যাল বের করা। সো আমি ডিসকাস করলাম আইডেন্টিফিকেশন অফ স্টেক হোল্ডার্স, তারপরে ইলিসিট রিকোয়ারমেন্টস। দেন আমি আসতেছি যে আইডেন্টিফিকেশন অফ রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস গুলা ইলিসিট করার পরে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার কাজে লাগবে, কোনটা আমার কাজে লাগবে না, ঠিক আছে। এখন ওই কাজে লাগা বা কাজে না লাগার মধ্যে আমাকে বের করতে হবে টাইপস অফ রিকোয়ারমেন্ট কি কি থাকতে পারে। 3টা টাইপ আসলে, সেটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেকেন্ড টাইপ হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, আর থার্ড টাইপ হচ্ছে কনস্ট্রেইন। এখন আমি একটা টাইপস অফ রিকোয়ারমেন্ট বোঝানোর জন্য আমি একটা ওয়েবসাইটের ওয়েব পেজ থেকে স্ক্রিনশট নিছি। ধরেন এটা হচ্ছে গ্যাজেট এন্ড গিয়ার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট। এই কোম্পানি আসলে কি করে, এই কোম্পানি হচ্ছে ফোন, ট্যাবলেট, অ্যাক্সেসরিজ, ম্যাকবুক, ক্যামেরা, ভিডিও গেমস এগুলা সেল করে। এখন এই ধরেন এইরকম একটা কোম্পানির পণ্য বিক্রি করার জন্য আমাকে একটা ওয়েবসাইট বানাতে হবে। এখন সেই ওয়েবসাইটটা বানাতে হলে আমাকে টাইপস অফ রিকোয়ারমেন্টস গুলো কি কি থাকতে পারে আমরা দেখি একটু। আমি আগেই বলছি কি কি থাকতে পারে, ফাংশনাল থাকতে পারে, নন ফাংশনাল আর কনস্ট্রেইন থাকতে পারে। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট কি? ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে an action that is required to make the system desirable or successful. সো আমার একটা অ্যাকশন বা একটা স্টেপ ফলো করতে হবে, যে স্টেপ ফলো করলে আমার যা ইউজার বা স্টেক হোল্ডার যা চাইছে সেটা মিলাইতে পারবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এইটা একটা রিকোয়ারমেন্ট হতে পারে যে দা ই কমার্স ওয়েবসাইট, যে আমি এরকম একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই, সেই ওয়েবসাইট মাস্ট বি কমপ্লিট, মাস্ট বি মানে হচ্ছে মাস্ট বি কমপ্লিট, কথাটা ঠিক বলি নাই আসলে। দা ই কমার্স ওয়েবসাইটে বলতে গেলে পেমেন্ট সিস্টেম থাকতে হবে, এই পেমেন্ট সিস্টেম স্মুথলি রান করা চাই, ঠিক আছে, এটা একটা রিকোয়ারমেন্ট। সো প্রতিটা ই কমার্স ওয়েবসাইটের পেমেন্ট সিস্টেম অবশ্যই থাকতে হবে, আর এইটা থাকলেই আমার এই বেচাকেনা সাকসেসফুল হবে। সো এটা দেখতেছি আমার ফাংশনাল, কারণ এইটা বেচলেই আমার টাকা আসবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। সো এটাকে বলতেছি আমি ফাংশনাল রিকোয়ারমেন্ট। এখন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি হতে পারে? a property or a quality that the system should have. একটা সিস্টেমের হওয়া উচিত এসব কোয়ালিটি, না হলেও কিন্তু আমার ই কমার্স ওয়েবসাইটের ফাংশনালিটি সম্পূর্ণ হবে। ফর এক্সাম্পল এটা একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট শুড হ্যাভ 2 ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ আর বাংলা। এখন এই ওয়েবসাইটটা যদি বাংলায় থাকতো তাহলে কিছু কাস্টমার আমি আরো বেশি অ্যাট্রাক্ট করতে পারতাম, ঠিক আছে। শুধু ইংলিশে আছে তাই বলে যে আমি বিক্রি করতে পারবো না এমন কোনো কথা নাই। সো এটাকে আমি বলতেছি নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তারপরে থার্ড পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে কনস্ট্রেইনটস। এখন কনস্ট্রেইন কি? কনস্ট্রেইন হচ্ছে একটা গ্লোবাল রিকোয়ারমেন্ট অন দ্য প্রজেক্ট অর আ প্রোডাক্ট, মানে এই প্রজেক্ট আর প্রোডাক্টের মধ্যে একটা গ্লোবাল একটা রিকোয়ারমেন্ট, সবকিছুতেই এটা কাজে দেবে, সবসময় কাজে দেবে। কি? আমার এই ই কমার্স ওয়েবসাইটটা মে 2021 এর মধ্যে বানাই দাও, এটা হচ্ছে গ্লোবাল রিকোয়ারমেন্ট। এইটা আপনার সফটওয়্যার যখন বানাবেন তখন সবসময় মাথায় থাকবে যে আমার মে 21-এ ডেলিভার করতে হবেই হবে, আমাকে
আজকে কাজ পরশুদিন কাজ, এভাবে কাজগুলো সিলেক্ট করতে হবে। সো এটা একটা গ্লোবাল রিকোয়ারমেন্ট। সো আমরা কি কি দেখলাম? ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, আবার কনস্ট্রেইন দেখলাম, কনস্ট্রেইনের মধ্যে গ্লোবাল রিকোয়ারমেন্ট একটা এক্সাম্পল। আবার আরেকটা এক্সাম্পল হতে পারে দ্য ওয়েবসাইট শুড হ্যাভ কমন সিকিউরিটি ফিচার্স। এইটা গ্লোবাল কেন বলতেছি? কারণ হচ্ছে এই কমন সিকিউরিটি ফিচার মোটামুটি সব ওয়েবসাইটেই থাকতে হবে, এটা একটা গ্লোবাল রিকোয়ারমেন্ট। কারণ কি? কারণ হচ্ছে ওয়েবসাইট গুলায় পেমেন্ট, ইউজারের পেমেন্ট গুলো কমপ্লিট করা হয়। সো কমন সিকিউরিটি গুলো যদি না থাকে, যদি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যদি এই সিস্টেম থেকে অন্য থার্ড পার্টি নিয়ে ফেলতে পারে, তাহলে প্রবলেমটা কি? প্রবলেম কোথায় আসবে? প্রবলেম কিন্তু আপনার সফটওয়্যারে আসবে। সো এটা হচ্ছে একটা গ্লোবাল রিকোয়ারমেন্ট। এখন আসতেছি যে কন্ট্রাক্ট স্টাইলে আসলে রিকোয়ারমেন্ট গুলো লেখা হয়। সো আমি আবারও একটু ব্যাক করলাম। আচ্ছা, ব্যাক করে আমি প্রথম পয়েন্ট যেটা আইডেন্টিফিকেশন অফ স্টেক হোল্ডার্স এটা বললাম, ইলিসিট রিকোয়ারমেন্টস এটা বললাম, আইডেন্টিফাই রিকোয়ারমেন্টস বললাম। এই রিকোয়ারমেন্টস গুলা বের করার পরে আমি আবারও পরের স্লাইডে চলে যাচ্ছি। এই রিকোয়ারমেন্টস গুলা বের করার পরে আমাকে একটা কন্ট্রাক্ট স্টাইলে রিকোয়ারমেন্ট গুলো একটা পেজের মধ্যে লিখতে হবে। সো কন্ট্রাক্ট স্টাইলে আমি যদি লিখি তাহলে কি হবে? ধরেন আমার এটা একটা পেজ, এটা পেজ আছে, ধরেন একটা চেক বক্স দিয়ে আমি একটা রিকোয়ারমেন্ট লিখবো, আর একটা চেক বক্স দিয়ে আরেকটা রিকোয়ারমেন্ট লিখবো, আরেকটা চেক বক্স দিয়ে আরেকটা রিকোয়ারমেন্ট লিখবো। এভাবে লিখতে লিখতে আমি লিখলাম। লেখার পরে আমি যখন সফটওয়্যার বানাবো, যদি ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করি তাহলে টিক দিয়ে দিব, আবার সেকেন্ডটা ফুলফিল করিনি থার্ডটা যদি করি তাহলে টিক দিয়ে দিব। এভাবে আমি একটা কন্ট্রাক্ট স্টাইলে রিকোয়ারমেন্ট গুলো বানাইতে পারি। বানাইলে কি হবে? বানাইলে স্পন্সরের আর ইসের ভিতরে আমি একটা ধরেন সই করে নিলাম যে তুমি আমার প্রজেক্ট শুরুর সময় এই রিকোয়ারমেন্ট গুলো চাইছিলা, প্রজেক্ট যখন শেষ হয়েছে আমি এগুলো ফুলফিল করে দিছি, তুমি এখানে সাইন দাও, আর কিছু চাবা না। ঠিক আছে, এরকম একটা কাজ আমরা করতে পারি। এটা মেইনলি হয় ফর এ লার্জ সিস্টেম। ঠিক আছে, হাই লেভেল যখন ডেসক্রিপশন থাকে তখন একটা কন্ট্রাক্ট স্টাইলে আমি রিকোয়ারমেন্ট যদি দেই তাহলে আমার অনেক সুবিধা হবে। আচ্ছা, সো এখন আসতেছি ফোর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রোটোটাইপস। ফার্স্টে কি বললাম? ফার্স্টে বললাম যে আইডেন্টিফিকেশন অফ স্টেক হোল্ডার্স, তারপরে ইলিসিট রিকোয়ারমেন্টস, তারপরে বললাম আইডেন্টিফিকেশন অফ রিকোয়ারমেন্টস। আইডেন্টিফিকেশন রিকোয়ারমেন্টের মধ্যে তিনটা রিকোয়ারমেন্ট বলছি, ফাংশনাল, নন ফাংশনাল আর কনস্ট্রেইন্ট। তারপরে ফোর্থ যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রোটোটাইপ। এখন এই ফিগারটা যদি দেখি, এই ফিগারে একটা লোক কি করতেছে? একটা লোক হচ্ছে আহ, একটা লোক একটা মোবাইল অ্যাপ্লিকেশনের ডিজাইন করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোটোটাইপ বলা যায়। প্রোটোটাইপটা কি? এই ডিজাইন দেখে যখন কোডার কোড করবে, তখন এই ডিজাইন দেখে কোডারটা কোড শুরু করতে পারে। সো আমি রিকোয়ারমেন্ট গুলা যদি আমি কনস্ট্রেইনে পেজে লিখে ফেলছি, এই লেখার পরে আমি যদি ডিজাইন করে একটা প্রোটোটাইপ বানাই, প্রোটোটাইপটা হচ্ছে কি? প্রোটোটাইপ হচ্ছে নট আ কমপ্লিট সফটওয়্যার, বাট যে সফটওয়্যারটা একটা লুক এন্ড ফিল দেয় ইউজারের কাছে যে হ্যাঁ এটা শেষ হলে দেখতে এরকম হবে। ফর এক্সাম্পল, একটা ইউআই বানাইছে, এই বাটন ক্লিক করলে লগ ইন করলে এই পেজে আসবে, এরকম আসবে। এটা দেখে দেখে আবার ডেভেলপাররাও ডেভেলপ করতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট প্রোটোটাইপ। আচ্ছা, সো আমি এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট থ্রু অ্যানালাইজের মাধ্যমে কিভাবে রিকোয়ারমেন্ট বানাইলাম। আমি আগেই বলছিলাম যে দুইটা ফেজে হয় রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, একটা হচ্ছে অ্যানালাইজ আর একটা হচ্ছে ডিজাইন। সো এখন আসতেছি ডিজাইন নিয়ে আমি একটা বকবক করব। সো ডিজাইন নিয়ে কি কি বকবক করা যায়? ডিজাইন নিয়ে চার ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে সিনারিও বেসড মডেল তৈরি করা যায়, আর একটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম বা কোলাবোরেশন ডায়াগ্রাম এঁকে করা যায়, আর একটা ফ্লো মডেল, একটা সিস্টেমের একটা প্রসেস, একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস কিভাবে ফ্লো করবে ওটা দেখে। আরেকটা কি? আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল মডেল, স্টেট ডায়াগ্রাম বা সিকোয়েন্স ডায়াগ্রাম। এই চারটা ফেজ দ্বারা আমরা টোটালি আমার সফটওয়্যারের রিকোয়ারমেন্টস গুলা ডিজাইনের মাধ্যমে বের করতে পারি। দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে অ্যানালাইসিস এর মাধ্যমে, আবার
বের করতে পারি ডিজাইনের মাধ্যমে। অ্যানালাইসিস আর ডিজাইন দুটো যদি কম্বাইন করি তাহলে আমি টোটাল রিকোয়ারমেন্টস গুলো পাবো। আচ্ছা, এটার মধ্যে আগে একটু ব্যাক করি। এটার মধ্যে সিনারিও বেসড মডেলগুলো আমি এখন ডিসকাস করব। এর মধ্যে আছে ইউজ কেসেস আর হচ্ছে ইউজার স্টোরিজ। ইউজ কেসেস কি আর ইউজার স্টোরিজ কি আমরা যদি দেখি, ফার্স্টে আমি দেখতেছি যে ইউজ কেস ডায়াগ্রাম। A use case diagram is a simplest representation of a user's interaction. এখন ইউজারটা ওই সিস্টেমটা ইউজ করলে কেমন হইতে পারে ওইটার একটা সিম্পলেস্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। সো অনেকগুলো ইউজ কেস থাকবে, ওইগুলা কিভাবে একটা ইউজার ইন্টারঅ্যাক্ট করে এটা নিয়েই আমার ইউজ কেস ডায়াগ্রামের ডিসকাশন। এখন ইউজ কেস ডায়াগ্রামে কিছু সিম্বল থাকে, যেহেতু একটা ডায়াগ্রাম সো সিম্বল থাকবে, ইউজ কেসেস থাকবে, ওভাল শেপ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ইউজ কেস গুলো কি হতে পারে, একটা লোক কি কাজ করতেছে সেটা আমি ওভাল শেপ দ্বারা, ওভাল একটা শেপ দ্বারা আমি বুঝাইতে পারবো। ঠিক আছে, তারপরে অ্যাক্টরস। অ্যাক্টরস বলতে বুঝাইতেছি যে আমার সিস্টেমের যারা যারা ইউজার, যারা সিস্টেম ইউজ করবে তাকে আমি একটা স্টিক ফিগার দিয়ে আমি বলতে পারি যে সেটা এইটা একটা অ্যাক্টর, এই লোকটা এই সিস্টেমটা ইউজ করবে। অ্যাসোসিয়েশন আর লাইন বিটুইন অ্যাক্টরস এন্ড ইউজ কেসেস। এই অ্যাক্টর আর ইউজ কেসের মধ্যে যদি একটা লাইন লাগাই দিই তাহলেই বলবো যে এটা একটা অ্যাসোসিয়েশন। আর সিস্টেম বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে আমার সিস্টেমটা কাজ করতেছে সেটাকে বলতেছি সিস্টেম বাউন্ডারি। যদি আমি একটা রেক্টেঙ্গেল এঁকে দিই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম বাউন্ডারি, এর মধ্যে অনেকগুলো ইউজ কেস থাকতে পারে, এখানে কিছু কথা থাকতে পারে, আর এখানে অ্যাক্টর থাকতে পারে, এক বা একাধিক অ্যাক্টর থাকতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট আ ইউজ কেস ডায়াগ্রাম। সো একটা রেক্টেঙ্গেল থাকবে, ওই রেক্টেঙ্গেলটা কি, রেক্টেঙ্গেল হচ্ছে সিস্টেম বাউন্ডারি বক্স। তারপরে একটা অ্যাক্টর থাকবে, ওই অ্যাক্টরের সাথে যদি ইউজ কেস এর ইউজ কেসের একটা লাইন টাইনে দেই সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। আর ইউজ কেস কি, ইউজ কেস হচ্ছে ওভাল শেপ যেগুলো প্রতিটা টাস্ক রিপ্রেজেন্ট করে। আচ্ছা, ইউজ কেস ডায়াগ্রাম আঁকার সময় আমাকে কি কি ভাবতে হবে, যে হোয়াট আর দ্য বাউন্ডারিজ অফ দ্য সিস্টেম, এই সিস্টেমটা কমপ্লিট হইতে আমাকে কত দূর পর্যন্ত যাইতে হবে, কত দূর পর্যন্ত কাজ করতে হবে। ধরেন শুধু লগ ইন পেজ বানাই আমার সিস্টেমটা শেষ না, আরো হোম পেজ বানাইতে হবে, অ্যাবাউট পেজ বানাইতে হবে, অনেক কিছু যদি ওয়েবসাইটের পার্সপেক্টিভে আমি বলি। ঠিক আছে, তারপরে ডিটারমাইন করতে হবে হু আর দ্য প্রাইমারি অ্যাক্টরস, মানে প্রাইমারিলি কোন লোকটা আমার সফটওয়্যার নিয়ে কাজ করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল স্টেক হোল্ডার, হু আর দ্য স্টেক হোল্ডার এটা ডিটারমাইন করতে হবে। হোয়াট আর দ্য গোলস, এই সফটওয়্যারটা বানানোর শেষে কি কি গোলস থাকতে পারে। তারপরে কি, তারপরে ডিসক্রাইব হাউ সিস্টেম ফুলফিলস দিস গোলস, লাস্টে আমার এই গোলগুলো কিভাবে ফুলফিল করব এটা ডিটারমাইন করতে হবে। এখন আমি ইউজ কেস ডায়াগ্রামের এক্সাম্পলে আসতেছি। এইটা হচ্ছে প্রেসম্যান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে সেই বইয়ের একটা এক্সাম্পল। এক্সাম্পলে কি বলছে, যে আমার একটা ইউজার আছে, সেই ইউজারটা একটা সিসি ক্যামেরা ঘরে লাগাইছে, সেই সিসি ক্যামেরা দিয়ে সে যখন ওয়ার্ক প্লেসে আসে, ওয়ার্ক প্লেসে তার ঘরের সব ইনফরমেশন গুলো দেখতে পারে। ঠিক আছে, সো এটাই একটা জিনিস। সো এইটার যদি ইউজ কেস ডায়াগ্রাম বানাতে হয় তাহলে ইনিশিয়াল একটা সিনারিও নিতে হয়। ঠিক আছে, ইউজার স্টোরির মতো। ঠিক আছে, সো সেই স্টোরিটা কি, সেই স্টোরিটা হচ্ছে যে if I am at a remote location I can use any PC or appropriate browser to log into the safe home website. so safe home ওয়েবসাইটটা হচ্ছে যে যে ক্যামেরা যাদের কাছ থেকে কিনছে তাদের কাছ থেকে লগ ইন করলেই, তাদের ওয়েবসাইটে লগ ইন করলেই আমি ক্যামেরার যে ভিডিও দেখতে চাই, বাসায় যে ক্যামেরা সেট করছি সেটা দেখতে পারবো। তো সে কি করলো, সেই ইউজার আইডি আর 2 লেভেল পাসওয়ার্ড দিল, এটা যদি ভ্যালিড হয় তাহলে আমি সব ক্যামেরার ইনফরমেশনটা দেখতে পারতেছি। সো স্পেসিফিক একটা যে কোনো ক্যামেরা দেখতে হলে সার্ভেলেন্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরকম কোনো কিছু অল্টারনেটিভলি অনেক কিছু কথাবার্তা বলছে এইখানে। ঠিক আছে, সো আমি এই কথাবার্তা থেকে আমি কি কি বের করতে পারি, আমার অ্যাক্টরকে, আমার ইউজ কেস ডায়াগ্রাম আঁকতে হলে অ্যাক্টরকে আমার জানা লাগবে। আর এইখানে একটা ইউজ কেস বের হয়ে গেছে, ইউজ কেসটা কি,
যে ক্যামেরার ডিসপ্লে নিয়ে কথা বলছে, ক্যামেরা কিভাবে ইউজ করব, ঠিক আছে। সো এটা একটা ইনিশিয়াল সিনারিও, এখানে দেখেন ডট ডট মানে অনেক কিছু আছে। এইগুলা থেকে আমাকে পয়েন্ট আকারে বের করতে হবে যে কি কি সে আসলে বলছে, কি কি স্টেজ বলছে। কি কি স্টেজ বলছে? প্রথমে বলছে লগ ইন টু দা ওয়েবসাইট, আচ্ছা বুঝলাম। তারপরে এন্টারিং আইডি, তারপরে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ডিসপ্লে হচ্ছে সবগুলো দেখায়। যদি পার্টিকুলার ক্যামেরা চাই তাহলে সার্ভেলেন্স থেকে পার্টিকুলার ক্যামেরা ক্লিক করতে হয়। এই কথাগুলাই আমি পয়েন্ট আকারে নিলাম। এখান থেকেই আমি ইউজ কেস ডায়াগ্রাম বের করার চেষ্টা করব, ঠিক আছে। এখনই ইউজ কেস ডায়াগ্রামটা বানাবো না, বানানোর আগে আমি অল্টারনেটিভ কি কি সিচুয়েশন হইতে পারে সেগুলোও আমি ডিটারমাইন করার চেষ্টা করব, ঠিক আছে। এটা যদি ডিটারমাইন করতে পারি তাহলে আমি কি অল্টারনেট যদি সিচুয়েশন গুলো ডিসকাস করতে পারি তাহলে সিস্টেম গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল সিচুয়েশনে কি কি প্রবলেম ফেস করতো সেটাও আমি বের করতে পারবো, ঠিক আছে। সো এইখানে যে অ্যাক্টর যেসব কাজের কথা বলতেছে, এই কাজের বদলে কি অন্য কোনো অ্যাকশন সে নিতে পারে, আমি এটা বের করব। তারপরে কি, তারপরে এরর যদি থাকে তাহলে কি কি এরর আসতে পারে এটা বের করব। তারপরে হচ্ছে অন্য কোনো প্রবলেম থাকতে পারে নাকি, এগুলা বের করব। এগুলা বের করলে আমি অল্টারনেটিভ সিচুয়েশন গুলো খুঁজে পাবো। এখন আসতেছি সেট হোমের ইউজ কেস ডায়াগ্রামটা কি হইতে পারে, ঠিক আছে। ইউজ কেস ডায়াগ্রামটা হইতে পারে যে ধরেন হোম ওনার একটা অ্যাক্টর, আর এই যে ওভাল শেপ ডায়াগ্রাম দিয়ে আমি প্রতিটা ইউজ কেস বুঝাইতেছি, আর এই লাইন গুলো টেনে আমি অ্যাসোসিয়েশন বুঝাইতেছি, ঠিক আছে। সো পুরাটা দিয়ে ইউজ কেসের বাউন্ডারি বুঝাইতেছি। সো মেইনলি দুইটা অ্যাক্টর, এটা হচ্ছে হোম ওনার আর হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরা আর হোম ওনার মেইনলি ইন্টারাকশন করতেছে। হোম ওনার কি কি ইন্টারাকশন করতেছে? এই ক্যামেরা অ্যাক্সেস করতেছে ভাইয়া ইন্টারনেট এন্ড দা সেফ হোম ওয়েবসাইট। এটার মধ্যে সে কনফিগার করতে পারতেছে বিভিন্ন প্যারামিটার দ্বারা, আবার সে অ্যালার্ম সেট করতে পারতেছে বিভিন্ন কেসে, ঠিক আছে। আর এই ক্যামেরাগুলা কখন চালু থাকবে? যখন হচ্ছে কখন দেখতে পারবে? যখন সেই ইউজারটা যখন তার ওয়েবসাইটে অ্যাক্সেস করবে, ঠিক আছে। তাছাড়া এই ক্যামেরা চলতে থাকবে কিন্তু ইউজার অ্যাক্সেস করতে পারবে না। সো এটা একটা সিচুয়েশন, এই সিচুয়েশনটাই এই ইউজ কেস ডায়াগ্রাম দ্বারা ডেসক্রাইব করা হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিনারিও বেসড মডেলস। তারপরে আমি আবার আরেকটা মডেল ডিসকাস করি, সেটা হচ্ছে ফ্লো মডেলস। ফ্লো মডেলস এর মধ্যে দুইটা ডায়াগ্রাম, একটা হচ্ছে ডিএফডি বা ডাটা ফ্লো ডায়াগ্রাম, আর একটা হচ্ছে ডেটা মডেলস। এখন ফ্লো মডেল গুলা ডিসকাস যদি করতে চাই তাহলে কেন্ডাল এন্ড কেন্ডালের সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইন বুক আছে, এটা দেখবেন নেট থেকে। সো এখানে কি আছে, এখানে কনটেক্সট ডায়াগ্রাম আর ডাটা ফ্লো ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করা হয়েছে। কনটেক্সট ডায়াগ্রাম মোর অর লেস আমার ইউজ কেস ডায়াগ্রামের মতোই, কিন্তু এখানে প্রসেস ফ্লোটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ইউজ কেস ডায়াগ্রামে সিনারিও ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কি কি ক্ষেত্রে সে কাজ করতে পারে। আর ফ্লো মডেলে কি কি দেখানো হয়েছে? ফ্লো মডেলে দেখা হয়েছে যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস কিভাবে চাইতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্লো মডেলস। এখন আসতেছি যে ফ্লো মডেলস এর সিম্বল গুলা। ফ্লো মডেলস এ যদি স্কোয়ার শেপ, ডাবল স্কোয়ার শেপ এরকম কিছু পান তাহলে ওটাকে বলবো আমি এনটিটি। একটা অ্যারো যদি পান সেটাকে বলবো ডেটা ফ্লো। আর এরকম একটা স্কোয়ার কিন্তু চারদিকে ওভাল শেপ, সেটা হচ্ছে একটা প্রসেস। আর এরকম যদি দেখেন তাহলে এটা একটা ডেটাবেস বা ডেটা স্টোর। এটা একটা এক্সাম্পল, এটা একটা ওয়েবসাইট বা কোম্পানির এক্সাম্পল। এটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস বই থেকে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেন্ড একটা মেইল অর্ডার হাই কোয়ালিটি ফ্যাশনেবল ক্লোদিং এর শপ, ঠিক আছে। কাস্টমারটা টেলিফোন বা মেইলের মাধ্যমে ক্যাটালগ থাকে, ক্যাটালগ থেকে দেখে ওইখান থেকে প্রোডাক্ট কিনে। এখানে বিজনেস অ্যাক্টিভিটি 7টা পয়েন্ট দ্বারা বোঝানো হয়েছে যে when a customer orders comes in the item master, কথাগুলো একটু মনে রাখবেন। আইটেম মাস্টার একটা কথা,
আর একটা হচ্ছে কাস্টমার মাস্টার কথা, দুইটা ফাইলস আর আপডেটেড। আইটেমের মধ্যে আমার ধরেন ওয়ার্ল্ডস্টেন শপ, এইখানে আমার শপের দোকানে অনেকগুলা কাপড় রেখে দিছি, ঠিক আছে, ওগুলাকে আমি বলতেছি আইটেম। আইটেম আর কাস্টমার মাস্টার ফাইল, ঠিক আছে। আবার আমার ওই শপের যে ডাটাবেজে আমি কাস্টমার মাস্টার ফাইল আছে, সেই ফাইলে আমি প্রতিটা কাস্টমারের ইনফরমেশন রেখে দিছি। এখন দুইটা আপডেট করা হয় যখন কাস্টমার অর্ডার নেয়। ধরেন আমার এই ওয়ালস্টেন শপে আমার হচ্ছে 5টা শার্ট ছিল, ঠিক আছে, 5টা শার্ট ছিল। এখন একটা কাস্টমার আসছে, কাস্টমার এসে ওই 5টা শার্ট থেকে একটা শার্ট অর্ডার করলো, তাহলে অর্ডার করার পরে যদি আপডেট করা হয় তাহলে 5 - 1, তাহলে 4টা শার্ট থাকে। এখন if an item is out of stock, the inventory control department is notified। এখন ধরেন হচ্ছে আপডেট করার পরে 4টা শার্ট আছে, পরবর্তী সেকেন্ড একটা কাস্টমার আছে, সেই কাস্টমার 5টা শার্ট অর্ডার করলো, তাইলে থাকে কি, থাকে না, ঠিক আছে। কারণ কি, সে আছে 4টা শার্ট, সে 5টা অর্ডার করছে। সো এখানে আউট অফ স্টক বা কোনো একটা প্রবলেম দেখানো হচ্ছে, সেই প্রবলেমটা কারো কাছে যাইতে হবে, সেটা হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্টের কাছে যেতে হবে। আচ্ছা, so if the order is from a new customer, a new record is created in the customer master file। এখন যদি কাস্টমার মাস্টার ফাইল এটা দেখাইছি, যদি নতুন কাস্টমার থাকে তাহলে নতুন ইনফরমেশন, নিউ একটা কাস্টমারের ইনফরমেশন দেখানো হবে। তারপরে প্রতিটা গুডস সেলের জন্য পিকিং স্লিপ প্রডিউস করা হয়, প্রডিউস করে কাস্টমার অর্ডারটা একটা ওয়্যার হাউস আছে, ধরেন এইখানে শার্ট আছে, আবার কি, আবার একটা ওয়্যার হাউসে আমি স্টোর করে রাখছি এক্সট্রা শার্ট গুলা। ওই শার্ট গুলো আমি একটা পিকিং স্লিপ থাকে, ওই স্লিপ দিয়ে কোনো একটা মানুষ এই ওয়্যার হাউসে যাবে, যাওয়ার পরে ওই ওয়্যার হাউসে স্লিপের নাম্বার ম্যাচ করলেই সে এখান থেকে আবার এখানে নিয়ে আসতে পারবে। তারপরে আমি আবার কাস্টমারের কাছে এই শার্টটা নিয়ে যেতে পারবো, ঠিক আছে। কিভাবে নিয়ে যেতে পারবো, এটার জন্য একটা শিপিং স্টেটমেন্ট আছে। তারপরে 5th নাম্বার প্রসেসে বলছে, the process of shipping customer order involves getting the goods from the warehouse, আমি যেটা বললাম ওয়্যার হাউস থেকে নিয়ে আসা, তারপরে ম্যাচিং দ্য কাস্টমার স্টেটমেন্টের সাথে ম্যাচ করে তারপরে কারেক্ট অ্যাড্রেসে আলটিমেটলি শিপ করা হয়। কাস্টমার স্টেটমেন্ট যেটা জেনারেট হয় তার সাথে একটা বিলিং স্টেটমেন্ট জেনারেট হয়ে কাস্টমারকে ওই বিলটা ধরায় দেওয়া হয়। কাস্টমারটা ওই বিলটা সে মাস শেষে দিতে পারে বা ক্যাশ অন ডেলিভারি দিতে পারে, ওই টাকাটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাছে দেওয়া হবে। সো এই 7টা পয়েন্ট হচ্ছে, আরো পয়েন্ট থাকতে পারে, কিন্তু এইখানে এই 7টা পয়েন্ট ধরে দেওয়া হয়েছে। এই ধরে দেওয়া থেকে আমি বলতে পারি যে এটাই একটা ওয়ালস্টেন কোম্পানির বিজনেস অ্যাক্টিভিটি। এখান থেকে আমি যদি একটা কনটেক্সট ডায়াগ্রাম বা ডাটা ফ্লো ডায়াগ্রাম আঁকতে চাই, আঁকতে পারবো। এই ডাটা ফ্লো ডায়াগ্রামটা এরকম হইতে পারে। কয়টা পয়েন্ট আমি খেয়াল রাখতে বলছিলাম, প্রথম পয়েন্ট হচ্ছে কাস্টমারের ফাইল থাকে, ওই ফাইল আপডেট হয়। তারপরে ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্ট, যখন কাস্টমারের এই অর্ডারটা আউট অফ স্টক হয়ে যায় বা স্টক থেকে কমে যায়, তখন এই ডিপার্টমেন্টের কাজ আছে। ওয়্যার হাউস থেকে আহ, যেটা পণ্য, সেটা পণ্য স্লিপ দেখে তারপরে নিয়ে আসতে হয়, তারপরে আলটিমেটলি টাকা চলে যায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাছে। এখন আমি অ্যানালাইজ করি, এখানে দুইটা ফিগার দেওয়া হয়েছে, কারণ হচ্ছে কাস্টমারের স্কোয়ার দেওয়া হয়েছে, কারণ হচ্ছে দেখেন যে এইটা একটা দিয়েও হয়, এই একটা স্কোয়ার দিয়েও দেখানো যাইতো, কিন্তু বেশি 6টা অ্যারো হয়ে যায় এই দেখানোর সুবিধার্থে দুইটা পোর্শন দেখাইছে। আসলে কাস্টমার কি, কাস্টমার হচ্ছে একটাই। এখন কাস্টমার থেকে যদি কোনো প্রসেসে অ্যারো যায় তাহলে বোঝানো হচ্ছে কোনো ইনপুট সিস্টেমকে দেওয়া হচ্ছে, আবার প্রসেস থেকে যদি কাস্টমারে কোনো অ্যারো দেওয়া হয় তাহলে এটা হচ্ছে আউটপুট। এখন ইনপুট কি, ইনপুট হচ্ছে কাস্টমার যখন ওয়েবসাইটে ঢুকছে বা ক্যাটালগ দেখছে, তখন কাস্টমার অর্ডার করছে কোনো শার্ট দেখে, আচ্ছা অর্ডার করলো, খুব ভালো কথা। এখন আরো কি বলছে, আরো বলছে যদি নিউ কাস্টমার হয় তাহলে আরেকটা কাজ করতে হবে, আর আইটেম কতটা আছে সেটা ম্যানেজ করতে হবে, এই সব কিছু ম্যানেজ করে এখানে। এখন ম্যানেজ করার মধ্যে যদি হচ্ছে এমন হয় যে আইটেম নাম্বার কম আছে, ঠিক
আছে, শর্ট আছে, তখন ইনভেন্টরি কন্ট্রোলের কাছে এই অর্ডার প্রসেসিং সিস্টেম ইনভেন্টরি কন্ট্রোলারের কাছে খোঁজ নেয় যে আসলে কি আছে না নাই। আচ্ছা গেল। তারপরে কি, তারপরে যদি ওই প্রোডাক্টটা থেকেও থাকে, তাহলে ওই প্রোডাক্টটা যদি থাকে তাহলে ওয়্যার হাউস থেকে নিয়ে আসা হয়। ওয়্যার হাউস থেকে পিকিং লিস্ট দ্বারা চেক করে দেখা হয় যে আছে নাকি। যদি থাকে তাহলে আবার এটা অর্ডার প্রসেসিং সিস্টেমের কাছে ব্যাক করা হয়। ঠিক আছে, এখন দিল। তারপরে কি লাস্টে কি একটা শিপমেন্টের কাগজ জেনারেট করা হয়। ওই শিপমেন্টের কাগজ এবং অর্ডারটা নিয়ে কাস্টমারকে দিয়ে দেওয়া হয়। এই অ্যারো দ্বারা বোঝানো হচ্ছে কাস্টমারকে দিয়ে দেওয়া হয়েছে সেই প্রোডাক্ট, এটার সাথে বিলিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর আইটেমের কাগজটা দেওয়া হয়েছে, আলটিমেটলি সেই কাগজটা পাইছে। ঠিক আছে, সো দিস অল আর ইনপুট and these all are output. So this is all about the context diagram that I have been talking about. A context diagram is a part of a flow model. আমি ডিসকাস করলাম সিনারিও বেসড মডেল, আবার ডিসকাস করলাম ফ্লো মডেল। ঠিক আছে, so in the next lecture I will discuss about the class model and behavioral model. এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এসআরএস। এখন আমরা যখন একটা প্রজেক্ট বানাবো, প্রজেক্ট বানানোর শেষে আমাকে একটা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বানানো উচিত। ঠিক আছে, ওইটা বানাইলে কি হবে, ওইটা বানাইলে আমার সফটওয়্যারটা যখন পরবর্তীতে আপডেট করা হবে ওই ডকুমেন্টটা দেখে দেখে কি কি রিকোয়ারমেন্ট ছিল আমরা চেক করতে পারবো। ঠিক আছে, বা একটা এই ডকুমেন্ট অনুযায়ী একটা চুক্তিনামা বা কন্ট্রাক্ট স্টাইল রিকোয়ারমেন্ট যে কাগজটা দেখালাম ওইরকম করা যায়। সো এটা একটা IEEE সফটওয়্যার লাইফ সাইকেলের স্ট্যান্ডার্ড, এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। ঠিক আছে, সো এগুলো অনেকগুলো স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের মধ্যে একটা হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। কিভাবে লিখবো, একটা পেজ নিব বা একটা ডকুমেন্ট নিব, ডকুমেন্ট নিয়ে ওই সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ভার্সন 1.1.1। এখন সফট কি আমি কি বানাতে চাচ্ছি, কে কাস্টমার, ইন্ট্রোডাকশন লিখবো, তারপরে ওভারঅল ডেসক্রিপশন, কি কি ফাংশন আছে, কি কি কারা ইউজার, কনস্ট্রেন্ট কি কি, তারপরে ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কনস্ট্রেন্ট, সবগুলো একটা ডকুমেন্ট আকারে করব। এইটা যদি করি তাহলে আমার IEEE সফটওয়্যার ডেভেলপমেন্ট স্পেসিফিকেশন বা একটা ক্রাইটেরিয়া আমি ফুলফিল করব সফটওয়্যার লাইফ সাইকেলের। ঠিক আছে, এটা না করলেও হয়, কিন্তু করলে আমি আমার সফটওয়্যারটা একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করবে। So this is all about the software requirement specification. So our software requirement specification is a document that describes what the software will do and how will be expected to perform. It also describes the functionality the product needs to fulfill all stakeholders needs. ঠিক আছে, so this is all about today's lecture. So এই সব স্টেপ ফলো করলে আসলে রিকোয়ারমেন্ট গুলো আন্ডারস্ট্যান্ড করা যায়। এরপরে রিকোয়ারমেন্ট আন্ডারস্ট্যান্ড করলে আর ডিজাইন ফেজ শেষ হলেই আমি আসলে কোডিং ফেজটা স্টার্ট করতে পারি। সো ইন দ্য নেক্সট ক্লাসেস আমি ক্লাস মডেল আর বিহেভিয়ার মডেল এবং সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। So you are requested to check out the course web page, and also you can subscribe to my channel. If you have any question you can ask me in the comment section, and also follow me in the social media. Thank you. Assalamu alaikum.